অন্ধকার লাগতেছে। স্টার্ট। আসসালামু আলাইকুম সবাইকে বিডি ল্যাবরেশনের পক্ষ থেকে আমি আরিফা ইসলাম অন্য একটা বাংলা ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের বাংলা ক্লাসটা হয়ে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমাদের বাংলা ক্লাসটা মূলত তোমাদের সাজেশনমূলক যে ক্লাসটা সেটা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে আজকে বাংলা ক্লাসটা হবে, তোমরা অনেক প্রশ্ন করো ম্যাম কয়েকটা দিন পরে পরীক্ষা আমি কি করব, কিছু পড়া হয়নি, কোনো সিলেবাস কমপ্লিট করা হয়নি, আমার অনেক প্রেশার লাগছে, আমি কি করব বুঝে উঠতে পারছি না। সো তাদের জন্য মেনলি, তাদের কথা চিন্তা করে মেনলি আজকে আমরা আমাদের এই ক্লাসটা সাজিয়েছি। তোমরা যদি আজকে এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো এবং যে সকল বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু অ্যাওয়ার করে দিব, একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা একটু তোমাদেরকে কিছু অ্যাডভাইস দিব, তোমরা যদি এগুলো ফলো করেও, শুধুমাত্র এগুলো ফলো করেও পরীক্ষা দিতে যাও, আশা করি তোমাদের অন্ততপক্ষে বাংলায় A+ মিস হবে না। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। আর তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যখনই আমি গুরুত্বপূর্ণ বলবো, অন্তত সেই বিষয়গুলো তোমরা খাতায় লিখে রাখবে। এতে করে তোমাদের সাথে যেটা হবে সেটা হচ্ছে তোমরা খুব ইজিলি হচ্ছে খাতার নোটগুলো দেখলে ক্লাসের কথাটা মনে পড়বে। অন্যথায় তোমরা যদি খাতায় নোট না রাখো, আমাদের ব্রেন কিন্তু এতটাও শার্প না যে 6 মাস পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে আমি তোমাকে যে কথাটা বলেছি সেই কথাটা কি করতে পারবা, তুমি আবার মাথায় আনতে পারবা। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। তো হচ্ছে উইদাউট এনি ফার্দার ডিলে চলো আমরা একটু ক্লাসে বিষয় সম্পর্কে কথা বলি। আচ্ছা, প্রথমে একটু কথা বলি হচ্ছে সৃজনশীল এবং এমসিকিউর নাম্বার বন্টন নিয়ে। তোমরা তো সবাই ইতিমধ্যে জানো যে সৃজনশীলে কত নাম্বার আর এমসিকিউতে কত নাম্বার। আমরা বাংলা দ্বিতীয় পত্রের নাম্বার বন্টন নিয়েও কথা বলবো। আমি অনেক খেয়াল করেছি যে আমার স্টুডেন্টরা বাংলা প্রথম পত্রের নাম্বার বন্টন নিয়ে যদিও তাদের ভিতরে একটু জ্ঞান থাকে, তারা বারবার হচ্ছে কি করে বাংলা দ্বিতীয় পত্রের যে নাম্বার বন্টনটা রয়েছে এটা ভুলে যায়, বা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অনেক বেশি টেনশন করে যে এখানে তো এমসিকিউ নেই, এখানে তো এটা নেই, এখানে তো ওইটা নেই, আমি কি করব। তো এই সকল সমস্যার মেইনলি সমাধান নিয়ে আজকে আমরা ক্লাসটা করব। তো বেশি কথা না বাড়াই, দেখি আমি ক্লাসে কে কে আমার স্টুডেন্টরা হচ্ছে জয়েন হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি আছে তাজিলা ইসলাম আশফি, ওয়ালাইকুম আসসালাম। আছে আনলকার, ওয়ালাইকুম আসসালাম। আছে সুমি আক্তার, ওকে, হ্যাঁ তাসফি লিখে রাখতে পারো তুমি। আর আছে মনিরা আক্তার। যেহেতু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যারা আজকে ক্লাসে রেসপন্স করবা আমি শুধু তাদের রেসপন্সের উত্তর দিব, আর যারা রেসপন্স করবা না আমি তাদের রেসপন্সের আমিও তাদের কোনো কোয়েশ্চেনের রেসপন্স করব না। ঠিক আছে, রেসপন্স না করে কাটাকাটি হয়ে যাবে আজকে। ওকে, তো আচ্ছা যে কথা বলছিলাম যে হচ্ছে আমরা সবাই জানি যে হচ্ছে বাংলা প্রথম পত্রে সৃজনশীলে 70 মার্কস থাকে এবং বহু নির্বাচনীতে 30 মার্কস থাকে। আরেকটা কথা হচ্ছে, ক্লাস শুরু করার আগে আমি বলে রাখি, অন্যান্য বারের মতন এইবারের পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে না। খুব হাই চান্স আছে যে হচ্ছে তোমাদের প্রচন্ড পরিমাণে কঠিন প্রোটোকলের ভিতর দিয়ে যেতে হবে। আর একটা বিষয় হচ্ছে, পরীক্ষার হলে যখন তোমাকে গার্ড একদম A to Z চেক করবে, তখন কিন্তু একটা মেন্টাল ট্রমা বা মেন্টাল প্রেশার তখনই তোমার ভিতরে চলে আসবে, একটা নার্ভাসনেস তখন থেকে কাজ করা শুরু করে দিবে যে ও মাই গড এত কঠিন গার্ড হচ্ছে, এতই হচ্ছে। তখন তোমার প্রিপারেশন যতই ভালো থাকুক না কেন, তোমার কিন্তু ওই নার্ভাসনেসের কারণে তোমার মাথার ভিতরে একটু ঘেটে যাবে বা তোমার একটু সমস্যা তৈরি হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি হাই। সো এই জন্য তোমাদেরকে আমি এখন থেকে বলছি যে নিজের ভিতরে কনফিডেন্স গ্রো করো, তোমরা নিজেকে এটা বোঝাও যে হ্যাঁ আমি তো সব পড়েছি, আমি তো সব জেনেছি, সো আমার কোনো এভাবে টেনশন নেই, আমার কোনো এভাবে প্যারা নেই, আমি পারবো। ইয়াস, এইভাবে নিজেকে একটু বোঝাও, কারণ তোমাদের সাথে কে আছে? আমি আরিফা ম্যাম কিন্তু তোমাদের সাথে আছে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি। এবার আসো বাংলা প্রথম পত্রের আমরা হচ্ছে গদ্য এবং পদ্য নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমাদের কতগুলা হচ্ছে গদ্য রয়েছে। আচ্ছা, এতগুলা গদ্য কিন্তু আমাদের পড়তে হবে না। একটু হিসাব করো, আমাদের কিন্তু সৃজনশীল লিখতে হবে মাত্র 7টা। কয়টা লিখতে হবে? মাত্র 7টা। আরেকবার আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো আমাদের সৃজনশীল লিখতে হবে মাত্র হচ্ছে 7টা। ঠিক আছে, এই 7টা থেকে অলরেডি নাটক থেকে আমাদের একটা মাস্ট লিখতে হবে এবং উপন্যাস থেকে একটা মাস্ট লিখতে হবে। তাহলে 7টা থেকে 2টা কিন্তু অলরেডি চলে গেছে। ঠিক আছে, যে 7টা থেকে 2টা কিন্তু অলরেডি চলে গেছে, তাহলে আমাদের হাতে থাকলো আর 5টা।
5টা প্রশ্ন লেখার জন্য হায়েস্ট 7টা গদ্য পদ্য মিলিয়ে পড়াই এনাফ। ঠিক আছে, তোমাদের আজকে আমি বলে দিব যে কোন গদ্য এবং পদ্যগুলো তোমরা পড়তে পারো, এবং এই গদ্য এবং পদ্যগুলা যদি ঠিক করে পড়ো সৃজনশীলের জন্য, আমি কিন্তু এমসিকিউর কথা এখনো বলছি না, আমি সৃজনশীলের কথা বলছি, তাহলেই তোমাদের জন্য একদম এনাফ। ওকে, তো চলো আমরা চলে যাই সেইখানে। দেখো এখানে যতগুলা তোমার গদ্য পদ্য রয়েছে একদম মাথায় রাখবা যে তোমার অপরিচিতা এবং বিলাসী এই দুইটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে। অপরিচিতা কিংবা বিলাসী দুইটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে, দুইটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে, অপরিচিতা কিংবা বিলাসী। ঠিক আছে, সো এই দুইটা আমরা সৃজনশীলের জন্য অনেক ভালো করে পড়ব। এইখান থেকে আমার একটা সৃজনশীল আসবে, হয়ে গেল কয়টা আমার? 3টা। নাটক এবং উপন্যাস থেকে কিন্তু এভাবে সাজেশন দেওয়ার কিচ্ছু নাই। নাটক এবং উপন্যাস তোমাকে বাধ্যতামূলক পড়তে হবে, আমাকে বাধ্যতামূলক পড়াতে হবে। আমি তোমাদেরকে কিন্তু সুন্দর করে পড়িয়েছি, কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে বাকি 5টা যে আমাদের সৃজনশীল রয়েছে সেখান থেকে কিন্তু অপরিচিতা কিংবা বিলাসী দুইটা থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে 100% মাস্ট। আচ্ছা, তাহলে 7টা থেকে যদি 3টা চলে যায়, একটা নাটক, একটা উপন্যাস আর একটা, এখান থেকে থাকে কয়টা? 4টা। এবার আসো, তোমাদেরকে যেহেতু এখান থেকে কয়টা প্রশ্ন দেওয়া হবে? 7টার মতন করে প্রশ্ন দেওয়া হবে, তাহলে একটা গেল। আচ্ছা, এখন দেখো এখান থেকে মাসি পিসি এবং সৌদামিনী মালো, এই দুইটা থেকে একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, দুইটা থেকে একটা কোশ্চেন, অর্থাৎ যে কোনো একটা নিয়ে কোশ্চেন হবে। একদম মাথায় রাখো যে দুইটা থেকে একটা কোশ্চেন হবে। ঠিক আছে, যে বিষয়গুলো তোমাদের শুধু পড়লেই হবে, আমি সৃজনশীলের জন্য আমি কিন্তু সেই বিষয়গুলো বলছি। এমন না যে, হ্যাঁ, তার মানে এমন না যে তুমি শুধু এই বিষয়গুলো পড়েই যাবে আর মনে করবে তুমি এমসিকিউতে অনেক বড় কি বলে ওটাকে, অনেক ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে বা একদম বাজিমাত করে আসতে পারবে না। শর্ট সাজেশনে কিন্তু শর্ট নাম্বারই আসে। ঠিক আছে, তোমাকে যদি একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল নাম্বার নিয়ে আসতে হয়, তোমাকে কিন্তু ফুল সিলেবাসটাই পড়তে হবে। শুধু আমি তোমাদেরকে যে কথাটা বলছি সেটা হচ্ছে সৃজনশীলের জন্য, কারণ সৃজনশীলের জন্য আসলে এতটাও পড়া লাগে না। তো আচ্ছা, যে কথাটা আমি বললাম, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রথমে পড়বো বিলাসী, আমি পড়বো অপরিচিতা, আমি পড়বো মাসি পিসি, আমি পড়বো সৌদামিনী মালো। তাহলে আমার যে গদ্য রয়েছে সেখান থেকে 2টা কোশ্চেন আমি কমন পাচ্ছি। কয়টা কোশ্চেন কমন পাচ্ছি? 2টা কোশ্চেন কমন পাচ্ছি। তাহলে গদ্য থেকে 2টা লিখে ফেললাম, আর নাটক উপন্যাস থেকে 2টো লিখে ফেললাম। তাহলে আমার কি হলো? তাহলে আমার 4টা সৃজনশীল লেখা হয়ে গেল। এখন এর ভিতরে, ঠিক আছে, এর ভিতরে রেইনকোট একটা গুরুত্বপূর্ণ, রেইনকোট এবং নেকলেস এখান থেকে আমার একটা আসছে। ঠিক আছে, রেইনকোট এবং নেকলেস এখান থেকে আমার একটা আসবে, একদম শিওর থাকো, একদম শিওর থাকো, এখান থেকে আমার একটা আসবেই। তাহলে আমি গদ্য থেকে কয়টা প্রশ্ন পাইলাম? 3টা প্রশ্ন পাইলাম, যে এই 3টা একদম শিওর আসবে। হ্যাঁ, যে এই 3টা থেকে 3টা কোশ্চেন আসবে। এখান থেকে আরো কাটছাট করে, যেহেতু গদ্য অংশ থেকে 4টা কোশ্চেন আসার কথা এবং পদ্য অংশ থেকে 4টা কোশ্চেন আসার কথা, কিন্তু একদম সর্বনিম্ন কয়টা লেখা যায়? 2টা লেখা যায়, সর্বোচ্চ মনে হয় 3টাই লেখা যায়। আদারওয়াইজ ওই পাশে গিয়ে লেখাটা পূরণ হয় না, কারণ গদ্য থেকে তোমাকে মাস্ট কয়টা অ্যান্সার করতে হবে? 2টা অ্যান্সার করতেই হবে। ঠিক আছে, এটার কম তুমি করতে পারবা না। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে গদ্যে আমরা 3টা কোশ্চেন এইভাবে কমন পেয়ে যাচ্ছি, আর 3টার বেশি লিখলে তুমি পদ্যে গিয়ে আর 2টা কভার করতে পারবা না। তাহলে মোটামুটি এখানে তোমাদেরকে যে 6টা গল্পর কথা আমি বললাম, এই 6টা গল্প তোমাদেরকে কিসের জন্য পড়তে হবে বলো তো? সিকিউর জন্য পড়ে ফেলতে হবে। তাহলে আমি সিকিউতে এখানে 3টা কোশ্চেনের কথা বললাম, এবং নাটক এবং উপন্যাস আমার চলে গেল 5টা কোশ্চেন। আর থাকে কয়টা বলো তো? আর থাকে কয়টা? আর এই যে কয়টা থাকে এগুলো আমরা কোথা থেকে অ্যান্সার করব বলো তো? এইগুলো আমরা অ্যান্সার করব পদ্য থেকে। এবার আসো আমরা পদ্য নিয়ে আলোচনা করি। পার্টিকুলারলি আমার মনে হয় যে আমি যতটা না গদ্যের উপরে নির্ভরশীল, ভাইয়া
যতটা না গদ্যের উপরে আমি নির্ভরশীল, তার থেকে অনেক অনেক বেশি নির্ভরশীল আমি পদ্যের উপরে। কারণ পার্সোনালি আমি অনেক বেশি হচ্ছে কবিতা থেকে অ্যান্সার করতাম, আমি অনেক বেশি কবিতা পড়তে ভালোবাসি। সো আমার জন্য যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমি অনেক বেশি এই জায়গাটাতে টাইম দিই বা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। সো হচ্ছে চলো আমরা হচ্ছে এখন একটু পদ্য নিয়ে আলোচনা করি বা পদ্য নিয়ে কথা বলি, যে কোন পদ্যগুলো আমাদেরকে পড়তে হবে। একদম প্রত্যেক বছর যেখান থেকে কোশ্চেন হচ্ছে মিস হয় না সেটা হচ্ছে বিদ্রোহী, ঠিক আছে। বিদ্রোহী থেকে কোনো কোশ্চেন মিস হয় না, বিদ্রোহী থেকে কোনো কোশ্চেন মিস হয় না, ঠিক আছে। সো বিদ্রোহীটাকে একদম পারলে তোমরা 10টা স্টার দিয়ে রাখো, ঠিক আছে। বিদ্রোহী থেকে কোশ্চেন একটা হবেই। ওকে, তোমরা পড়বে বিভীষণের প্রতি মেঘনাদ, তোমরা পড়বে সোনার তরী, তোমরা পড়বে সুচেতনা প্রতিদান, তোমরা পড়বে 18 বছর বয়স, তোমরা পড়বে ফেব্রুয়ারি 1969। এই কয়টা আর হ্যাঁ আমি কিংবদন্তির কথা বলছি, হ্যাঁ এই কয়টা পড়লে, 1টা 2টা 3টা 4টা 7টা, এই 7টা পড়লে তোমার মোটামুটি করে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে 7টা কি একটু বেশি হয়ে যায় না? না, 7টা আসলে ওইভাবে বেশি হয়ে যায় না, কারণ অনেক সময় দেখা যায় যে 2টা এমসি মানে 2টা পদ্য মিলিয়ে হচ্ছে আমাদের অ্যান্সারটা করতে হয় বা কোশ্চেনটা হয়, সেই ক্ষেত্রে তোমাদের জন্য 7টা কিন্তু একদমই বেশি হয়ে যায় না। এরপরেও যদি তোমরা মনে করো যে না আমার একটু বেশি হয়ে যায়, তাহলে তো বললামই যে বিদ্রোহী থেকে একটা মাস্ট কোশ্চেন আসবে, প্রতিদান এবং হচ্ছে এটাকে প্রতিদান এবং 18 বছর বয়স কিংবা ফেব্রুয়ারি, এই 3টা থেকে একটা কোশ্চেন আসছে, ঠিক আছে। আর একটু লিখে নাও, প্রতিদান, 18 বছর বয়স কিংবা ফেব্রুয়ারি 1969। মোট কথা যদি একদম শর্টের ভিতরে তুমি করে ফেলতে চাও তাহলে বিদ্রোহী, প্রতিদান, 18 বছর বয়স আর ফেব্রুয়ারি 1969, এই কয়টা থেকে যে কোনো একটা কোশ্চেন মানে 2টা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবা। আর এই 7টা পড়লে তোমার এমসি মানে হচ্ছে নিয়ে কোনো টেনশনই করতে হবে না, কারণ পদ্য কিন্তু অনেক ছোট। সো তোমার এইখানে পড়ার ওইভাবে কোনো কষ্ট আই থিঙ্ক হওয়ার কথা না। তাহলে আমি গদ্য এবং পদ্য নিয়ে যে কথাগুলো বলেছি আর তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। আমি গদ্য এবং পদ্য নিয়ে যে সাজেশনটা দিয়েছি তোমরা সেটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ওকে, শাকিল, মনিরা, মনিরা ওকে, তাজিল আশফি। এবার আসো, আমি এতক্ষণ কথা বলছিলাম সিকিউ নিয়ে, এবার আসো তোমাদের সাথে কথা বলি। আমি এতক্ষণ কথা বলছিলাম সিকিউ নিয়ে, এবার আমি কথা বলবো হচ্ছে এমসিকিউ নিয়ে। কথা হচ্ছে এমসিকিউ তাহলে কি করব ম্যাম, টাফ কোয়েশ্চেন। ওকে, এমসিকিউ তোমার একটা বাংলা প্রথম পত্রে লেটার আনতে হলে এমসিকিউতে তুমি যত বেশি মার্কস তুলে রাখতে পারো তত বেশি তোমার জন্য এটা ব্লেসিংস হিসেবে কাজ করবে, ঠিক আছে। কারণ আমার যখন সিকিউতে, আমি তোমাদেরকে একটু পরে সিকিউ কিভাবে লিখবা সেটা নিয়ে আবার কথা বলবো। সো ওইভাবে যদি সিকিউ লেখো তুমি খুব ইজিলি এইখানে হচ্ছে 55+ রাখতে পারবা আমি আশা করছি। আর এখন হচ্ছে তোমাকে ওই পাশে এমসিকিউতে যে কোনো উপায়ে 25+ রাখতে হবে, ঠিক আছে। এখন তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমার এমসিকিউর জন্য কোনো চ্যাপ্টার কি ইম্পর্টেন্ট বা কোনো চ্যাপ্টার কি ইম্পর্টেন্ট না, এটা বলা যায় না। তোমাকে এমসিকিউর জন্য সবগুলো গল্প পড়তে হবে, তোমাকে এমসিকিউর জন্য সবগুলো কবিতা পড়তে হবে। এখন কথা হচ্ছে তাহলে আমার তো সবগুলো গল্প হচ্ছে পড়তেই হবে ম্যাম, তাহলে আমি কি করে হচ্ছে আমি শুধু এই অল্প কয়েকটা কেন পড়বো হচ্ছে সিকিউর জন্য। বলে রাখি, এমসিকিউর জন্য যেভাবে তোমার পড়া উচিত সেভাবে কিন্তু তোমার সিকিউর জন্য পড়তে হয় না, ঠিক আছে। কারণ সিকিউতে তুমি অনেক ডিটেলস জানতে হয়, অনেক গভীর জানতে হয় বা অনেক বিশ্লেষণমূলক চিন্তাভাবনা আনতে হয়, সিকিউর জন্য কিন্তু সেগুলো হয় না। আরও যদি ইজি করে আমি তোমাদেরকে বলি, সাধারণত বলে না কেউ, তোমরা বাজারে প্রচলিত যদি কোনো টেস্ট পেপার থেকে থাকে তোমাদের কাছে, তোমরা সেই টেস্ট পেপারে শুধু এমসিকিউ গুলো যদি দেখো, ধরো তুমি হচ্ছে আজকে হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদের এমসিকিউ গুলা দেখলা, কালকে হচ্ছে সোনার তরী শুধু এমসিকিউ দেখলা, প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবা 150+ অর লেস, হ্যাঁ এরকম আছে, প্লাস অর লেস হচ্ছে এরকম আছে। তুমি যদি এগুলা দেখো এমসিকিউর জন্য তোমার মোটামুটি করে কিন্তু হয়ে যাবে, প্রিপারেশন হয়ে যাবে।
ওকে, তো এই হচ্ছে মোটামুটি করে আমার বাংলা প্রথম পত্রের যে হচ্ছে ইয়াগুলা সেগুলো আমার চলে গেল। এখন বলো বাংলা প্রথম পত্র নিয়ে, আর নাটক উপন্যাস থেকে তো এমসিকিউ সিকিউ দুইটাই আসবে, এটা তো তোমার পড়তে হবে, এটা তো বলার অপেক্ষাই রাখে না। এইবার আসো তোমার বাংলা প্রথম পত্র নিয়ে সাজেশন নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের আছে কি না? সাজেশন নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের আছে কি না? আমি এখন চলে যাব হচ্ছে সরাসরি সৃজনশীলে ভালো করার টেকনিক্স। হ্যাঁ, এটা হচ্ছে আমার পার্সোনাল, খুবই পার্সোনাল, আর হচ্ছে আমার খুবই সিগনেচার কিছু টেকনিক যেগুলো আমি অ্যাপ্লাই করেছি। আর আলহামদুলিল্লাহ আমার সৃজনশীলের নাম্বার অনেক বেশি ভালো আসতো। আদারওয়াইজ আমার এসএসসির কথা না বলি, তোমরা যেহেতু এসএসসি পার করে এসেছো, আমার এইচএসসিতে অ্যাপ্রক্সিমেটলি ছিল, বেশ ভালোই নাম্বার ছিল। প্রত্যেকটা সাবজেক্টে আমার যতগুলো হচ্ছে সাবজেক্ট ছিল, বাংলা, তারপরে হচ্ছে বাংলা, অর্থনীতি, তারপরে যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, হ্যাঁ আর আর কিছু ছিল আপাতত মনে করতে পারছি না, সবগুলোই মোটামুটি করে হচ্ছে এরকম ছিল। আর বিশেষ বিশেষ করে অর্থনীতি, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান এগুলা হচ্ছে এরকম ছিল কিছুটা মার্কস আমার। সো আমার এই মার্কসগুলো দেখে তোমরা হচ্ছে একটু ধারণা করতে পারো যে হচ্ছে আমার সৃজনশীল লেখার টেকনিক্সটা কতটা হচ্ছে আপডেটেড ছিল। আদারওয়াইজ কিন্তু এরকম মার্কস ক্যারি করা পসিবল ছিল না। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা চলে যাই ক্লাসে। দেখো, সৃজনশীলে সাধারণত আমাদের 4 ধরনের কোয়েশ্চেন থাকে। একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক, আরেকটা হচ্ছে প্রয়োগমূলক, আরেকটা হচ্ছে উচ্চতার দক্ষতা। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে ক নাম্বার আমাদের যে প্রশ্ন থাকে তার মান থাকে হচ্ছে সবসময় 1। কত মান থাকে? 1। এখন কথা হচ্ছে 1 মার্কসের জন্য তুমি তো আর একদম আহামরি খুব 3-4 পাতা তো লিখবা না। মাথায় রাখবা যে 1 মার্কসের জন্য তোমার হাতে টাইম থাকবে 1 মিনিট। হ্যাঁ, ঘড়িতে এটা সেট করে রাখবা। আরো ভালো হয় যে তুমি যদি বাসায় পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে থেকে ঘড়ি ধরে ধরে প্রতিদিন, হ্যাঁ ধর তুমি ঘড়িতে টাইম সেট করবা যে হচ্ছে 40 মিনিটের একটা টাইম দিবা। তারপরে তোমার কাছে যে টেস্ট পেপার আছে, যা আছে, যা থাকুক, তুমি সেই শুধু বাংলার জন্য না, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য, আমি সৃজনশীলের কথা কিন্তু শুধু বাংলার জন্য বলছি না, অর্থনীতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, তারপরে ইতিহাস, ইসলামের ইতিহাস, তোমাদের যত সাবজেক্ট আছে সৃজনশীলের জন্য সব কিছুতে সেম টেকনিক্স। যে হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে পরীক্ষার 2 মাস আগে থেকে বা হচ্ছে 1.5 মাস আগে থেকে ঘড়িতে টাইম দিবা। কত মিনিটের? 40 মিনিটের টাইম দেওয়া, মাথায় সেট করে রাখবা 40 মিনিটে আমার 2টা সৃজনশীল লিখতে হবে। কয়টা সৃজনশীল লিখতে হবে? 2টা সৃজনশীল লিখতে হবে। এখন এই 2টা সৃজনশীল লেখার সময় তোমার মাথায় সেট করে রাখতে হবে। হ্যাঁ, আমি কি করতাম, আমার আমার তো টার্গেট থাকতো যে আমি 20 মিনিটে, হ্যাঁ আমার টার্গেট থাকতো যে আমি 20 মিনিটে একটা সৃজনশীল লিখবো। ওকে, আমি বাসায় এটা বসে বসে প্রতিদিন ট্রাই করতাম, প্রতিদিন, যে আমার দিনে 20টা মিনিট আমি হচ্ছে আমার সৃজনশীল লেখার উপরে দিব। এখন আমি প্রথমে কি করতাম, আমার মাথায় টার্গেট থাকতো যে হচ্ছে আমি প্রথম 5 মিনিটে আমি ক এবং খ শেষ করব, ক এবং খ শেষ করব, ক এবং খ শেষ করব কয় মিনিটে? মাত্র 5 মিনিটে। তখন আমার অলরেডি মাথায় তখন টাইমটা সেট হয়ে যাইতো যে আমার ক নাম্বার 1 থেকে 2 লাইনে শেষ করব, আর সেটা 1 মিনিটের ভিতরে শেষ করব। কারণ ক নাম্বারে কিন্তু ভাবনা চিন্তা করার কিছু নেই। তোমাকে হঠাৎ করে হচ্ছে ইয়া দিবে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি, বা হচ্ছে রবীন্দ্রনাথের হচ্ছে ছদ্মনাম কি, কিংবা হচ্ছে ফেব্রুয়ারি 1969 কে লিখেছে, কিংবা হচ্ছে কোন একটা শব্দার্থ দিতে পারে, এরকম কিছু। হ্যাঁ, যেটা হচ্ছে খুব 1 মিনিটে একদম তাড়াতাড়ি লিখে দেওয়া যায়। গেল, এবার আসো 2 মার্কসের যে কোয়েশ্চেনটা থাকে, অর্থাৎ খ নাম্বারের কোয়েশ্চেন। বলেছি ক এবং খ উভয় 5 মিনিটে আমাদের শেষ করতে হবে, উভয় হচ্ছে 5 মিনিটে শেষ করতে হবে। তাহলে 1 মিনিট কিন্তু এখানে চলে গেল। এবার আছে আমার হাতে 4 মিনিট। এখন মাথায় রাখো, আমি তোমাকে বলেছি যে খ নাম্বার হচ্ছে আমাকে কয়টা প্যারায় লিখতে হবে? 2 নাম্বার। কারণ কি খ নাম্বারে মার্কস কত? 2। তাহলে প্যারা হবে কয়টা? 2টা। এখন মাথায় রাখো, 2টা প্যারার ভিতরে আমি তোমাকে বলেছি যে প্রথম প্যারাটা হবে জ্ঞানমূলক লাইন, অর্থাৎ যেটা চেয়েছে মেইন কথাটা আমি হচ্ছে 1 লাইনে জাস্ট লিখে দিব। পরের প্যারায় ওই যে 1 লাইন লিখেছি তার একটা ব্যাখ্যা আমি দিব। তো যেই কথাটা আমি 1 লাইনে লিখবো ওইটার জন্য তুমি টাইম রাখবা মাত্র 1 মিনিট।
মাত্র 1 মিনিট। তোমার হাতে থাকবে পরে কত, 3 মিনিট। এবার 3 মিনিটে তুমি হচ্ছে কি করবা, আরেকটা প্যারার যে ব্যাখ্যা আছে সেইটা তুমি লিখবা, অর্থাৎ তোমাকে খ নাম্বার লিখতে হবে 2টা প্যারা। তাহলে গেল 5 মিনিটে হচ্ছে তোমার ক এবং খ কিন্তু খুব ইজিলি লিখে ফেলা যায়। তাহলে যেভাবে তোমাদেরকে বলেছি এইভাবে যদি তোমরা লেখো তাহলে যে ক এবং খ মিলে 3 মার্কস, একদম হিসাব করে রাখো 3 মার্কস কিন্তু তোমাদের কোনোভাবে মিস হওয়ার কোনো চান্স নাই। 3 মার্কস কিন্তু কোনো চান্স নাই মিস হওয়ার। সো তো হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দিচ্ছি ভাই। আচ্ছা, তো তো হচ্ছে আমি মোটামুটি করে কি পাইলাম যে এখানে হচ্ছে আমার 1 মিনিট আর 3 মিনিট। ওকে, আমার মোটামুটি করে 5 মিনিটে ক এবং খ কিন্তু আমার শেষ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, ও হ্যাঁ, দেখো এখানে আমাদের স্যার হচ্ছে খুব সুন্দর করে টাইম ম্যানেজমেন্টটা যেভাবে বলেছে ওইভাবে লিখে দিয়েছে, ধন্যবাদ স্যারকে। আচ্ছা যাই হোক, বেশ সুবিধা হলো আমার। ওকে, আচ্ছা দেখো যেটা বলেছিলাম যে জ্ঞানমূলক 1 থেকে 2 লাইন 1 মিনিট, এবং হচ্ছে খতে হচ্ছে অনুধাবনমূলকে 2 প্যারা এবং 3 থেকে 4 মিনিটে শেষ করতে হবে। গেল। এখন আসো প্রয়োগমূলকে আমাদের মার্কস কত, 3। প্রয়োগমূলকে মার্কস কত, 3। তাহলে প্যারা হবে কয়টা, 3টা। ওকে, এখন দেখো 3টা প্যারায়, প্রথম প্যারায় আমাদের ধরো প্রয়োগমূলকে কোনো একটা কোশ্চেন আমাদেরকে জানতে চাইবে যে উদ্দীপকের অমুকের সাথে তোমার পঠিত তোমার বা তোমার তোমার পাঠ্য বইয়ের তমুকের মিল করো। ধরো তোমাকে কোনো একটা উদ্দীপক দিল, সেটা হচ্ছে তোমার বিলাসীর সাথে রিলেটেড, তখন আমাকে বলবে যে বিলাসীর সাথে এর হচ্ছে বৈসাদৃশ্য নিরূপণ করো, বা হচ্ছে বিলাসীর সাথে এ ধরো উদ্দীপক রয়েছে মনোয়ারা বেগমের সাথে, তো তোমাকে হচ্ছে বলবে যে বিলাসীর সাথে মনোয়ারা বেগমের সাদৃশ্য নিরূপণ করো, বা জীবন দর্শন হচ্ছে বিচারমূলক বিশ্লেষণ করো। তখন তোমাকে কি করতে হবে, 1 লাইন আগে বলতে হবে যে এই দিকে মিল রয়েছে, এই দিকে অমিল রয়েছে। এরপরে যে প্যারাটা যাবে, পরের প্যারাটা যাবে তোমার হচ্ছে উদ্দীপক নিয়ে। কি নিয়ে, না উদ্দীপক নিয়ে না, তুমি তোমার পাঠ্য বইয়ের হচ্ছে দিতে পারো যে হচ্ছে মনোয়ারা বেগম, সরি পাঠ্য বইয়ের হচ্ছে তুমি বিলাসীকে নিয়ে লিখতে পারো। হ্যাঁ, যে হচ্ছে বিলাসীর এটা ছিল, বিলাসীর এই সমস্যা ছিল, এটা এই প্রবলেম সে ফেস করেছে। একটা প্যারা গেল, 2টা প্যারা গেল। আচ্ছা, প্রথম প্যারাটা লিখতে তোমার মার্কস টাইম লাগবে সর্বোচ্চ 1 মিনিট। দ্বিতীয় প্যারাটা যেহেতু তোমার পাঠ্য বইয়ের তুমি সবকিছু জানো করো, সো তোমার ওইখানে টাইম লাগতে পারে ধরে নিলাম 4 মিনিট। ঠিক আছে, তাহলে গেল 5 মিনিট। এবার উদ্দীপকের যে কথাগুলো তুমি লিখবা সেটা লিখতে তোমার টাইম গেল 2 মিনিট। ঠিক আছে, তাহলে কয় মিনিট হইল, 6 মিনিট। এবার লাস্টে, ওকে, লাস্টে গিয়ে হচ্ছে তুমি একটা উপসংহার টানবে যে হচ্ছে সুতরাং বলা যায় যে হচ্ছে মনোয়ারা বেগমের সাথে বিলাসীর এই সম্পর্ক ছিল, বা বিলাসীর এই বিষয়গুলো ছিল। ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে একদম স্ট্যান্ডার্ড লেখনী একটা সৃজনশীল লেখার জন্য। আবার দেখো সেম ভাবে উচ্চতার দক্ষতা 4 মার্কস, আমি এখানে দেবো 3 থেকে 4 প্যারা। 4 প্যারা দেওয়া ভালো, তুমি চাইলে 5 প্যারাও দিতে পারো, এখানে চাইলে 4 প্যারাও দিতে পারো, কিন্তু 3 প্যারার কম কখনো তুমি দিতে পারবে না। এখানেও তুমি সেম ভাবে লিখলে এখানে তোমার 8 থেকে 9 মিনিটে তোমার হয়ে যাওয়ার কথা। এইভাবে তোমার একটা সৃজনশীল লিখতে গড়ে 20 থেকে 21 মিনিট লাগবে। তুমি যদি এইভাবে লিখতে পারো, 7টা সৃজনশীল লেখার পরেও দেখবা তোমার হাতে 5 মিনিট সময় আছে। ঠিক আছে, 5 মিনিট সময়ে তুমি কি করবা, তুমি প্রত্যেকটা সৃজনশীল রিভিশন দিবা। তুমি যদি চাও যে প্রত্যেকটা সৃজনশীলে তুমি কিছু হচ্ছে পয়েন্টস হাইলাইট করবা, সেই হাইলাইটস গুলো তুমি কালার পেন দিয়ে করতে পারো। তারপরে হচ্ছে তুমি হচ্ছে করতে পারো যে তোমার বানানগুলা দেখতে পারো, তোমার লেখায় হচ্ছে দাড়ি কমা ফুল স্টপ গুলা দেখতে পারো, বেশি কাটাকাটি হলে সেটা একটু ইগনোর করতে পারো। আর একটা বিষয় হচ্ছে ধরো এই যে আমার দেখো একটু কাটাকাটি হয়েছে, ঠিক আছে, এটাকে তোমরা অনেকে এরকম 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 এত কাটার কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি যে ভুল করেছো, ধরো তুমি লিখতে গেছো বিলাসী, হ্যাঁ, একটু আগে যেমন আমার হচ্ছিল যে বিলাসীকে আমি বিলালি লিখে ফেলেছিলাম, লেখা হয়ে গেছে বিলালি, তখন তুমি কি করবা, জাস্ট 1 দাগে কেটে দিবা, শেষ। ঠিক আছে, 1 দাগে কেটে দিবা, শেষ। এক্সামিনার বুঝে যাবে, বা এক্সামিনার হয়তো 1 দাগে কেটে দিলে এখানে চোখই যাবে না।
বা হচ্ছে এক্সামিনার হচ্ছে একদিকে কেটে দিলে হয়তো এখানে চোখই যাবে না, কিন্তু তুমি যদি এইভাবে হিজিবিজি হিজিবিজি করে কাটো এখানে চোখ চলে যাবে। একটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে খুবই অ্যানোয়িং একটা বিষয়, যে কিভাবে লিখেছে, অপরিষ্কার হাতের লেখা বা একটু গোছালোটা। তো এই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি ফোকাস তোমাদের দিতে হবে। এভাবে লিখলে মোটামুটি করে তোমরা হচ্ছে এখানে কত বলো তো, 8 থেকে 9 তুলতে পারবা। ঠিক আছে, 8 থেকে 9 তুলতে পারবা। ঠিক আছে, এখন দেখো তো 7টা সৃজনশীলে যদি 8 মার্কস করে তোমরা তোলো, 8 মার্কস করে তোলো, তাহলেও তোমাদের কত মার্কস আসে দেখো তো। তারপরেও হচ্ছে এখানে ফোন আসছে, ওই যে ছোট ফোনটা, দেখো তো কত আসে বলো তো, 7টা কত, ছোট ফোনটায় ফোন আসতেছে বারবার, বলো। ধরে নাও তোমার এইভাবে একদম শিওর থাকে, এভাবে লিখলে তুমি 8 মার্কস করে পাবাই। তোমার যদি হাতের লেখা একটু সুন্দর থাকে এবং হচ্ছে তোমার হাতের লেখার সাথে তোমার হাতের লেখা যদি একটু পরিষ্কার থাকে, কাটাকাটি যদি একটু কম হয়, এবং পাশাপাশি যদি হচ্ছে তুমি একটু সুন্দর করে উপস্থাপন করতে পারো। আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলি, পরীক্ষার হলে আরেকটা কোয়েশ্চেন আসে যে হচ্ছে আমি কালার পেন ইউজ করতে পারবো কিনা। তুমি কালার পেন ইউজ করতে পারবা, এবং আমি তোমাকে হচ্ছে পরামর্শ দিব কালার পেন ইউজ করার জন্য, কিন্তু শুধুমাত্র ব্লু কালি, শুধুমাত্র নীল কালি, বারবার কিন্তু এই কথাটা বলছি, শুধুমাত্র নীল কালি। ওকে, শুধুমাত্র নীল কালি, নো সবুজ কালি, নো সবুজ কালি, নো গ্রিন কালার অর রেড কালার অর পিঙ্ক কালার অর পার্পল কালার, নো। এর একটা কালারও তুমি ইউজ করতে পারবা না, তুমি শুধুমাত্র ইউজ করবা নীল কালি। তুমি একদম নেভি ব্লুও ইউজ করতে পারো। ম্যাটাডোর করে দিচ্ছি, ওদের অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছি আমি। ম্যাটাডোরের একটা আছে, ম্যাটাডোর অরবিটের একটা আছে, ওটা হচ্ছে নেভি ব্লু, ওইটা তুমি ইউজ করতে পারো। আরেকটা আছে ম্যাটাডোর কালার্সের একদম লাইট ব্লু, এই দুটার একটা তুমি যে কোনোটা ইউজ করতে পারো। আমার মনে হয় নেভি ব্লুটা ইউজ করলে তোমার খাতাটা আরো বেশি মার্জিত লাগে, আরো বেশি স্ট্যান্ডার্ড লাগে। আমি হচ্ছে নিজে ওইটা ইউজ করতাম। আমি কিন্তু নিজে যেসব টেকনিক্স ফলো করে ভালো করেছি, আমি কিন্তু আমার স্টুডেন্টকে সরাসরি সেইটা বলি। আমি এটা পারি না যে হচ্ছে আমি এটা হতে দিব না যে আমি যতটা স্টান্ট করেছি, আমি যাকে পড়াচ্ছি সে আমার থেকে কম স্টান্ট করবে। আমি কিন্তু সবসময় হচ্ছে ট্রাই করি যে হচ্ছে কি বলতো, আমার আমি কিন্তু সবসময় ট্রাই করি যে আমার হচ্ছে যে স্টুডেন্টরা রয়েছে সেই স্টুডেন্টরা যাতে করে আমার থেকেও ভালো করুক, বুঝছো। কারণ একটা টিচারের সব থেকে বেশি হচ্ছে ভালো লাগে কখন জানো, যে যখন তার স্টুডেন্ট তাকে ছাড়িয়ে যায়। হ্যাঁ, আমি চাই তোমরা আমাকে ছাড়িয়ে যাও, আমি চাই তোমরা আমি যে টিচারের কাছে পড়েছি তোমরা তাদের ছাড়িয়ে যাও। আমি চাই যে আমার স্টুডেন্টরা এত ভালো করুক, এত ভালো করুক, যে আমার স্টুডেন্টদের সবাই চিনবে তাদের ভালো কাজের জন্য, ভালো পড়াশোনার জন্য। আমার স্টুডেন্টদের খুব ভালো নাম হবে, আমি অন্তত এইটা বলতে পারবো যে হি ওয়াজ মাই স্টুডেন্ট অর শি ওয়াজ মাই স্টুডেন্ট। ঠিক আছে, তো গেল মোটামুটি করে কিন্তু আমরা, হ্যাঁ এই দেখো তোমরা কিন্তু করে ফেলেছো যে 56 মার্কস কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তোমরা এখান থেকে তুলতে পারো। আর একটু ভালো করে যেভাবে বললাম যে একটু কালার টালার করে একটু হাইলাইট করে বিষয়গুলো যদি তোমরা লিখতে পারো, তাহলে তোমাদের কিন্তু আরো নাম্বার একদম, তোমরা কিন্তু 63 পর্যন্ত এখান থেকে তুলতে পারো। তাহলে দেখো তো 63 যদি তুমি এখান থেকে তোলো, আর এখানে এমসিকিউতে যদি 30 না হইলে 28টা তুমি করতে পারো, তাহলে দেখো এবার তোমার কতটা মার্কস চলে আসে। দেখতে পাচ্ছ, তখন কিন্তু ইজিলি তোমার বাংলা প্রথম পদ, কি হলো এটা, ইজিলি কিন্তু বাংলা প্রথম পত্রে 91, হিউজ মার্কস, হিউজ মার্কস ব্রো। 91 মানে হচ্ছে তোমরা একটা হিউজ মার্কস কিন্তু এখান থেকে তুলে ফেলতে পারবা। তাহলে আই থিঙ্ক বাংলা প্রথম পত্র নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। ইনশাল্লাহ বাবা, দোয়া তোমাদের জন্য সবসময় আমি করি, আমার স্টুডেন্টসরা ভালো করবে এর থেকে। দেখো এখানে কিন্তু সেম ভাবে হচ্ছে তোমাদেরকে একটা ডেমো দিয়ে দেওয়া হয়েছে, যে 2টা প্যারা থাকবে, 3টা প্যারা থাকবে, তোমরা একটু দেখলে এখানে বুঝতে পারবে আমি যে কথাটা বলেছি সেই কথাটা এখানে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া। এইবার আসো আমরা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসটা নিয়ে আলোচনা করি।
ঠিক আছে। আমার সব থেকে অদ্ভুত লাগে, আমি এতবার এই বিষয়টা পড়িয়েছি, এতবার এই বিষয়টা পড়েছি, তাহলে স্টুডেন্টরা বলে ম্যাম বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অনেক টেনশনে আছি, অনেক প্রেশারে আছি, অনেক মেন্টাল ট্রমার মেন্টাল স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি। কেন? তোমাদের ডিপ্রেশনে যাওয়ার তো কোনো আমি হ্যাঁ, আমি যেভাবে বলেছি তাজিলা আশফি, আমি যেভাবে বলেছি সেভাবে যদি তুমি ফলো করতে পারো, তোমার হাতের লেখা যদি একটু গোছালো হয়, একটু সুন্দর হয়, তুমি ইজিলি কিন্তু নাম্বারটা তুলতে পারবা। এখানে আসলে অবাক হওয়ার কিছুই নাই। আমি পারলে তোমরা কেন পারবা না বলো তো? আচ্ছা, তোমরা এমন মজার মজার কিছু কোয়েশ্চেন করো বুঝছো, মানে আমার এত অদ্ভুত লাগে। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে কালার পেন কোন জায়গায় ইউজ করা লাগবে। প্রিয়া পাল, বাবা তুমি ইন্টারমিডিয়েটে উঠে যদি আমাকে জিজ্ঞেস করো কালার পেন কোথায় ইউজ করা লাগবে, তুমি যদি না জানো কালার পেন কোথায় ইউজ করা লাগবে, তাহলে তোমার কালার পেন ইউজ করার কোনো দরকার নাই। মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ইজি করে দিচ্ছি, এর মানে এটা না যে আমি তোমাকে এটাও বলে দেবো যে কালার পেন কোথায় ইউজ করবা, তুমি কোন জায়গায় ইউজ করবা তোমার লেখার ভিতরে। অদ্ভুত। কালার পেন ইউজ করবা হচ্ছে হাইলাইটেড জায়গাগুলো। এখন যদি বলো যে হাইলাইটেড বিষয়গুলাই বুঝি না, হ্যাঁ আরো বাংলা শুদ্ধ করে বলি, 1 নং প্রশ্নের উত্তর, ক নং প্রশ্নের উত্তর, খ নং প্রশ্নের উত্তর, তারপরে হচ্ছে সুতরাং, অতএব, এইসব বিষয়গুলোতে, ঠিক আছে। আর প্যারাগুলোর জায়গায় তোমরা হচ্ছে যেসব জায়গায় প্যারা প্যারা দিবা সেই সব জায়গায় এরকম একটা কিছু দিতে পারো, এরকম করে শুরু করতে পারো, যাতে করে লেখাটা আর একটু মার্জিত লাগে। আল্লাহ। মিস অনেক আগে ইউজ করে খাতাতে মার্কস কম পেয়েছি। তোমার কেন মনে হচ্ছে কালার পেন ইউজ করার জন্য মার্কস কম পেয়েছো? তোমার নিজের উপর এত কনফিডেন্স বাবা। হ্যাঁ, কনফিডেন্স থাকা ভালো, অবশ্যই কনফিডেন্স থাকা ভালো, কিন্তু কেন মনে হচ্ছে কালার পেন ইউজ করার জন্যই মার্কস কম পেয়েছো? আমি বলি তুমি কেন মার্কস কম পেয়েছো। ওয়েট, মানে পোলাপান এত নিজে মাতবর। তুমি কি করছো? 1 নং প্রশ্নের উত্তর, এটা তুমি কালার পেন ইউজ করে নিচে জাস্ট একটা দাগ দিয়ে দিবা, শেষ। এখন কি করব, তুমি কি করছো আমি তোমাকে বলি, তুমি নির্ঘাত এইটা এমনি 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 ডিজাইন মানে যত প্রকারে আছে, হ্যাঁ। আবার ক নাম্বারে হচ্ছে তুমি ক নং উত্তর দিয়ে, হ্যাঁ আমি জাস্ট ক নং দিয়ে শুরু করতাম, তোমার হয়তো ক নং উত্তর দিয়ে সেটা আবার ডিজাইন করছো। এত ডিজাইনের দরকার নেই, জাস্ট তুমি হাইলাইট করতেছো, তুমি হচ্ছে এক্সামিনারকে দেখাইতে চাচ্ছ যে তুমি এটা শুরু করছো, বা তোমার লেখাটা মার্জিত তুমি করতে চাচ্ছ। সো এই বিষয়টা তোমার এইখান থেকে, তোমার এটা হচ্ছে কি কমন সেন্সের বিষয়। তুমি তোমার বয়স এখন হচ্ছে অলমোস্ট 16, 16-এর কমে এখানে কোনো পোলাপান আছে বলে আমার মনে হয় না। তোমার এটা কমন সেন্স যদি না থাকে, তুমি কোথায় ইউজ করবা, কতটুকু ইউজ করলে তোমার খাতাটা মার্জিত লাগবে, তাহলে তোমার পরীক্ষায় দিও না, ঠিক আছে। স্টুপিডের মতন কোশ্চেন অ্যাটলিস্ট আমার ক্লাসে করবো না। আমি অনেক ভালো একটা মুড নিয়ে ক্লাস করাইতে আসছি, বিকজ আমি সাজেশনমূলক ক্লাসটা অনেক অনেক প্যারা নিয়ে, অনেক প্রেশার নিয়ে তোমাদের জন্য ক্রিয়েট করছি, ঠিক আছে। সো উল্টাপাল্টা কথা বলার কোনো দরকার নেই। কোশ্চেন করো যে হচ্ছে আমি কোথায় ইউজ করব, কালার ইউজ করব, হ্যাঁ। মানে সামনে থাকলে বুঝছো, তোমাদেরকে ধরে ধরে একটা মানে এরকম করে উপর থেকে ছেড়ে দিতাম আমি। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে দ্বিতীয় পত্রের নম্বর বন্টনে যাই। দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে আমাদের 30 মার্কস থাকবে, 5 মার্কস হচ্ছে বানান উচ্চারণের নিয়মে থাকবে, আবার বানানের নিয়ম, হ্যাঁ। আচ্ছা, এইখানে তোমাদেরকে একটু বলি, এই যে বানান বাংলা উচ্চারণের নিয়ম, হ্যাঁ এখানে কিছু নিয়ম একদম সরাসরি তুমি নিয়মে লিখতে পারো, হয় অথবা দিয়ে কিছু উচ্চারণও দিয়ে দিবে, ঠিক আছে। উচ্চারণও দিয়ে দিবে, উচ্চারণের ক্লাস, উচ্চারণের সাজেশন বা উচ্চারণের শিখতে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তুমি হয় সরাসরি নিয়মগুলো লিখতে পারো যে এটা থাকলে এটা লিখতে হবে, এটা থাকলে এটা লিখতে হবে, আবার সরাসরি তুমি উচ্চারণগুলো শুদ্ধভাবে লিখতে পারো, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি তোমাকে বলি বিশ্বের উচ্চারণ, হ্যাঁ বিশ্ব, বিশ্ব এর উচ্চারণ তুমি সরাসরি এখানে এভাবে লিখতে পারো, বিশ্ব,
শো, ঠিক আছে? এরকম উচ্চারণ তুমি সরাসরি লিখতে পারো। আমি বেসিক্যালি এইসব জায়গায় যাইতাম, কারণ এই বাংলা উচ্চারণের নিয়মে একদম একদম সলিড মার্কস পাওয়া অনেক বেশি টাফ, একদম 5-এ 5 পাওয়া যায় না, কিন্তু তুমি এই উচ্চারণগুলো লিখলে তুমি একদম 5-এ 5 কিন্তু পাবা, একদম শিওর থাকো। তো আমার সাজেশন থাকবে তোমার উচ্চারণের দিকে যাবা। সেম হচ্ছে বাংলা বানান, বাংলা বানানের কিছু নিয়ম থাকবে, হয় অথবা দিয়ে কিছু বানান থাকবে, ঠিক আছে? কিছু ভুল বানান থাকবে, সেটাকে তোমার শুদ্ধ করে লিখতে হবে। কিছু ভুল বানান থাকলে সেটাকে তোমার শুদ্ধ করে লিখতে হবে। আমিও এইখানে এই 5টা বানান লিখতাম, সো এখানে আমার 10 মার্কস কখনোই মিস হইতো না। আবার বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, হ্যাঁ, যে কোনটা বিশেষণ, কোনটা হচ্ছে কি বলে এটাকে, কোনটা বিশেষণ, কোনটা হচ্ছে ভুলে যাই আমি, বিশেষ্য বিশেষণ, তারপরে হচ্ছে অব্যয়, আমি দেখো এখন মাথায় আসতেছে না হঠাৎ করে। আচ্ছা, পরে দেখো বাংলা শব্দ গঠন, হ্যাঁ, সমাস, সমাস থেকে কোশ্চেন আসবে, একদম শিওর থাকো, ঠিক আছে? তো সমাস থেকে 5টা সমাস আসবে, সেখানে তোমার 5টা সমাস আইডেন্টিফাই করে লিখতে হবে। অ্যান্ড দেন বাক্যতত্ত্ব, অর্থাৎ 4টা সঠিক বাক্য লিখতে হবে, হ্যাঁ, সরি, বাক্যতত্ত্ব থেকে একটা কোশ্চেন আসে, এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে 5 নাম্বার আসে। এখানে হচ্ছে তোমার 5টা অশুদ্ধ লাইন থাকবে, সেটাকে তোমার শুদ্ধ করতে হবে। এই সব কিছু নিয়ে আমি অলরেডি অনেক কথা বলে ফেলেছি, ক্লাসও নিয়ে নিয়েছি, সো আমার মনে হয় না এটা নিয়ে ডিটেলসে কথা বলার আছে, ঠিক আছে? যে এখানে কথা বলো আমি সেখানে কথা বলছি। এখানে হচ্ছে আমাদের একটা মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপার ছিল, সেটা হচ্ছে মোটামুটি করে গেল। এবার নির্মিত অংশ থেকেও কোথা থেকে কি কোশ্চেন আসবে এখানে দেওয়া আছে, তোমাদের সারাংশ আসবে, সারমর্ম আসবে, যে কোনো একটা লিখতে হবে। আমি বেসিক্যালি হচ্ছে সারমর্ম লিখতাম, সারমর্ম 2 থেকে 3 লাইনে হয়ে যায়, মার্কসটাও বেশ ভালো আসে। রচনা আসবে একটা, সংলাপ থেকে আসবে একটা, দিনলিপি লিখন, পারিভাষিক শব্দ, এসব আসলে এক কথা 100 বার বলা হয়ে যায়। এখন দেখো এখানে তোমাদের বেশ কিছু সাজেশন মূলক ভাবে পারিভাষিক শব্দ দেওয়া আছে, ঠিক আছে? এগুলা তোমরা হচ্ছে পড়বা, ওকে? এখানে এইগুলা খুবই 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 গুরুত্ব দিয়ে পড়বা, সাধারণত এর ভিতর থেকেই আসে। হ্যাঁ, এরপরে কি করতে হবে আমি বলে দিচ্ছি। এরপরে দেখো রয়েছে আমাদের উচ্চারণ বৃদ্ধি বা শব্দের উচ্চারণ। এইখান থেকে সম্ভাব্য যে 5টা কোশ্চেন বা 6টা কোশ্চেন একদম ঘুরে ফিরে আসে, সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছি আমরা। এই কোশ্চেন যে অ্যান্সারগুলো তোমাদের অলরেডি শিট দেওয়া আছে, বা শিট যদি এখন খুঁজে না পাও, তোমরা তো অনেক বেশি কেয়ারফুল, সো তোমরা যদি এখন শিট খুঁজে না পাও, তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো টেস্ট পেপার এইগুলা দেখবা একদম সরাসরি রয়েছে। সো শুধু যারা হচ্ছে নিয়মগুলো লিখতে চাও তারা শুধু এগুলো মুখস্থ করলেই হবে, আর যারা হচ্ছে সরাসরি উচ্চারণ লিখতে চাও এবং যারা সরাসরি উচ্চারণ, বানান, সমাস লিখতে চাও, তাদের বিষয়ে আমি একটু পরে আসছি। পরে দেখো বানানেরও যে নিয়মগুলো বেসিক্যালি আসে সেগুলো একটু এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করেছি। আবার হচ্ছে কিছু পরে হয় অথবা দিয়ে আসে হচ্ছে প্রত্যয় শব্দগুলোর বানান লেখো, তাদের জন্য হচ্ছে আমি কথা বলবো। এখানে দেখবা হচ্ছে তোমাদের যে সাজেশন সেটা হচ্ছে দেওয়া আছে পরিভাষা, আচ্ছা পারিভাষিক শব্দ হবে এটা, হ্যাঁ, পারিভাষিক শব্দ অথবা ইংরেজি অনুবাদ। অবভিয়াসলি তোমরা সবাই পারিভাষিক শব্দ অ্যান্সার করবা, অবভিয়াসলি পারিভাষিক শব্দ অ্যান্সার করবা, ঠিক আছে? কারণ এইখানে অনেক স্যাররা ঠিক করে দেখে না, এখানে একটা গড় নাম্বার দিয়ে দেয়, কিন্তু পারিভাষিক শব্দে তোমাদের মাস্ট লিখতে হবে, তাহলে তোমরা এখানে 5 নাম্বার খুব ইজিলি পাবা। বাংলা দ্বিতীয় পত্রে 90, 95 ওঠানো কোনো ব্যাপারই না, যেভাবে যে বলবো, ঠিক আছে? কারণ বাংলা দ্বিতীয় পত্রে হচ্ছে একদম হচ্ছে পিওর নাম্বার, হ্যাঁ, সলিড নাম্বারগুলো থাকে, তুমি সেগুলা খুব ইজিলি নিয়ে নিতে পারো, ঠিক আছে? সো দেখো এখানে হচ্ছে হয়তো বা দেওয়া আছে, সেখানে তো বললাম পারিভাষিক শব্দ লিখবা, হ্যাঁ, কারণ এখানে অনেকগুলো দেওয়া আছে, এর ভিতর থেকে আদৌ আসবে কিনা উই আর নট শিওর, সো তোমরা অবভিয়াসলি ওইখানের দিকে আগাপায়। এরপরে রয়েছে প্রতিবেদন, প্রতিবেদনেও বেশ কিছু সাজেশন তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, এই সাজেশনগুলো পড়লেই আই থিঙ্ক হবে। মেইনলি বাংলা দ্বিতীয় পদে যেটা লাগে সেটা হচ্ছে লেখার নিয়মটা, লেখার নিয়ম সম্পর্কে আমি অনেক বড় বেশ কয়েকটা ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি, সো এখানে তোমাদেরকে আবার অত বড় ক্লাস নেওয়ার আর কিছু নাই, বা টাইমেও নাই আমার কাছে বা তোমাদের জন্য। সো দেখো এখানে প্রতিবেদনটা হচ্ছে রয়েছে হয় অথবা দিয়ে দিনলিপি, তোমরা হয় দিনলিপি লিখতে পারো বা প্রতিবেদন লিখতে পারো, আমি প্রতিবেদন লিখতাম, ঠিক আছে? এরপরে আসো ইমেইল, হ্যাঁ,
ইংলিশে আমরা যে ইমেলটা লিখি সেটা জাস্ট বাংলায় কনভার্ট করে দিলেই মোটামুটি করে তোমাদের হবে। এখানে তোমাদেরকে যা বলো, বাংলা দ্বিতীয় পত্রে যা বলো, এখানে সবকিছু সাজেশন দেওয়া আছে, এখান থেকে আসার চান্সই হাই। হ্যাঁ, আর তার থেকে বড় কথা হচ্ছে তোমরা যখন এতগুলা ইমেল পড়বা বা এতগুলা হচ্ছে রচনা পড়বা বা এতগুলা হচ্ছে পারিপার্শ্বিক শব্দ পড়বা বা পারিপার্শ্বিক শব্দের নিয়ম পড়বা, ইজিলি দেখবা এই বিষয়গুলা বা লেখার নিয়মটা যখন তোমার মাথায় চলে আসবে তুমি বানায়ও লিখতে পারবা। কারণ তোমার একদম 100% কোশ্চেন কমন পড়বে এমন কিন্তু কোনোবার হয় না, আমার সাথেও হয় নাই, কোনো টিচারের সাথে হয় না, ঠিক আছে? সো তোমার কিছু বানিয়ে লেখা বা সৃজনশীল করে লেখার কিছু ক্যাপাবিলিটি তোমার ভিতরে থাকতে হবে। সো যখন তুমি নিয়মটা জানবা ইজিলি তুমি লিখতে পারবা। যেটা বললাম, ভালো মার্কস তোলার সব থেকে বড় ক্রাইটেরিয়া হচ্ছে তোমার হাতের লেখা সুন্দর হতে হবে। হাতের লেখা সুন্দর বলতে এমন না যে অনেক সুন্দর, মানে অক্ষরগুলো সুন্দর, না। হাতের লেখা সুন্দর বলতে আমরা বোঝাই হাতের লেখা পরিষ্কার হতে হবে, মার্জিত হতে হবে, তোমার মাত্রাগুলো ঠিক থাকতে হবে, ককে যেন কর মতন দেখা যায়। দেখো ক কেমন, ককে যেন করের মতনই দেখা যায়, ক যেন ফ না হয়ে যায়, ঠিক আছে? আমি তোমাকে বলি, আমি দুইটা হাতের লেখা দেখাই। আমার নিজের হাতের লেখায় কিন্তু অক্ষর সুন্দর নয়, কিন্তু আমার হাতের লেখা কিন্তু মার্জিত। দেখো অনেকে লেখে কি লিখছি দেখো তো, আমি লিখছি কিন্তু কখন যেন যাব, কখন যেন যাব। দেখো তো ক বোঝা যাচ্ছে, খ বোঝা যায়, ন ঠিক আছে, আকারটা ঠিক আছে, জ হয়ে গেছে ম এর মতো, নয়ের উপরে মাত্রা নেই, জ কেমন হয়ে গেছে, ব কেমন হয়ে গেছে। অন্যথায় তুমি যদি হচ্ছে এরকম একটু লেখার চেষ্টা করো, দেখো আমার কিন্তু খুব সুন্দর অক্ষর তা কিন্তু নয়, বাট আমার হাতের লেখায় মাত্রাগুলো কিন্তু ঠিক আছে, আমার হাতের লেখায় কিন্তু বোঝা যাচ্ছে, আমার হাতের লেখায় কিন্তু হিজিবিজি কিছু নাই। সো তোমরা যদি লাইনটা একটু সোজা রাখা ট্রাই করবা, তোমরা যদি এইসব ফলো করো দেখবা অটোমেটিক তোমার নাম্বার অনেক ইজিলি চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, গেল। আচ্ছা দেখো, এখানে ইমেইলও আমরা বেশ কিছু সাজেশন তো অলরেডি আমরা দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এই সাজেশনগুলো একটু ফলো করবা, এর যে কয়টা আছে সেগুলো পড়লেই তোমাদের মোটামুটি করে হবে। এইবার হচ্ছে আবেদনপত্র। অনেকে বলে ম্যাম আবেদনপত্র লিখবো নাকি ইমেইল লিখবো? হ্যাঁ, আমার মনে হয় আবেদনপত্র লেখা সব থেকে বেশি ভালো, কারণ আবেদনপত্রে লেখা কম, একটু নিয়মটা ফলো করলে খুব সুন্দর করে মার্কসটা চলে আসে। আমি বেসিক্যালি আবেদনপত্রটাই লিখতাম। দেখো আমি কিন্তু বলে যাচ্ছি আমি কি লিখতাম, ঠিক আছে, যাতে করে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় যে মার্কসটা কি করে তোলা যায়। সারাংশ সারমর্মের ভিতরে তো বলেছি সারমর্ম বেশি আমি লিখতাম। সো তোমরা যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটা লিখতে পারো, এখানে তারও বেশ কিছু সাজেশন দেওয়া আছে। আছে ভাব সম্প্রসারণের সাজেশনও দেওয়া, যেহেতু সারমর্ম অথবা সারমর্ম আসতে পারে, সারাংশও আসতে পারে, আবার হচ্ছে ভাব সম্প্রসারণ অথবা দিয়ে। এখন কথা হচ্ছে কোনটা লিখবো। আমার মনে হয় যে সারাংশ বা সারমর্ম লেখাটা ভালো, কারণ ভাব সম্প্রসারণ লিখতে অনেক বেশি টাইমও লাগে, লেখাটাও বেশি হয়, পড়াটাও একটু বেশি লাগে। সো যেটা তোমার এখন ইচ্ছা, তোমার ইচ্ছা এটা, ঠিক আছে? বাংলা দ্বিতীয় পত্রের ওরকম কোনো প্রেশার নাই। এরপরে আসো হচ্ছে খুদে গল্প অথবা সংলাপ। সাধারণত আমি খুদে গল্প লেখার জন্য বলি, তুমি চাইলে সংলাপও লিখতে পারো, আহামরি কোনো ডিফারেন্স হবে না, কিন্তু খুদে গল্প লেখাটা মনে হয় খুব ইজি হবে, কারণ সংলাপে বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। দুইটা চরিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কথোপকথন, বানান, ইভেন লেখা। ধরো তুমি লিখছো, একজনের নাম হচ্ছে, সংলাপ লেখার কথার ক্ষেত্রে আমি বলছি, একজনের নাম হচ্ছে রহিম, আরেকজনের নাম করিম, এই দুজনের ভিতরে তুমি সংলাপ লিখছো, ঠিক আছে? এখন তোমাকে কি করতে হবে, তোমাকে যে কলমটা দিতে হবে এই কলমটা সব জায়গায় কিন্তু সেম রাখতে হবে, এটা কিন্তু সব জায়গায় সেম রাখতে হবে। এই সময় একটু বেশ কিছু হেরফের হয়ে যায়। সো আমার ক্ষেত্রে মনে হয় খুদে গল্প তো তুমি লাইন বাই লাইন এভাবে এভাবে জাস্ট লিখে যাইতে পারো প্যারাগ্রাফের মতো। সো তোমার ওইভাবে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, গেল খুদে গল্প। এবার আসো হচ্ছে সংলাপ। সংলাপ তো বললামই, এখানে বেশ কিছু সাজেশন দেওয়া আছে, তোমার যেটা ইচ্ছা তুমি এখান থেকে পড়তে পারো, বাট সাজেশনগুলা ফলো করে পড়লে তোমার কমন পাওয়ার চান্স অনেক হাই। এবার দেখো তোমাদের জন্য দেওয়া হয়েছে প্রবন্ধ রচনা, ঠিক আছে? রচনা সাধারণত এভাবে কমন পড়ে না, বাট এগুলা পড়ে রাখলে তোমার রচনা সম্পর্কে বেশ কিছু ভালো আইডিয়া হয়ে যাবে, অ্যান্ড বেশ ভালো নাম্বারও তুমি ক্যারি করতে
আশফি, আমার লেখা এমন না, বাট এর থেকে বেটার আছে। গুড, ভেরি গুড, কংগ্রেচুলেশনস। আচ্ছা, এই হচ্ছে তোমাদের মোটামুটি করে সাজেশন, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমি বলেছিলাম যে তোমাদের পারিভাষিক শব্দ, বানান, উচ্চারণ এগুলা কোথা থেকে কিভাবে পড়বা। এইটা নিয়ে আমি আগের কোনো একটা ক্লাসে হয়তো খুব ভালো করে পড়েছি, বলেছি যে হচ্ছে তোমরা যেটা বেসিকলি করবা সেটা হচ্ছে তোমাদের কাছে যদি কোনো হচ্ছে টেস্ট পেপার থাকে 2016 থেকে শুরু করে বা 2012 থেকে শুরু করে 2026 পর্যন্ত বোর্ডে আসা সব বানান, সব পারিভাষিক শব্দ, সব উচ্চারণ পড়ে ফেলবা। দেখবা বেশি না, এই একই জিনিস ঘুরে ফিরে আসছে। এখানে ধরো পারিভাষিক শব্দ হয়তো তোমরা 1 থেকে 150টা পাবা, তারপরে সমাস হয়তো 1 থেকে 150টা পাবা, এবং হচ্ছে বানান এবং উচ্চারণ সেম এরকম 1 থেকে 150টা পাবা, যেটা হচ্ছে ঘুরে ফিরে আসছে। দেখবা বেশি হইলে 70টা, সেই 70টাই ঘুরে ফিরে আসছে। সো এগুলো তোমরা খাতায় একটু লিখবে, এক জায়গায় করবা। এই কয়েকটা পড়লেই তোমরা এখানের এই 20 মার্কস একদম ইজিলি চোখ বন্ধ করে ঘরে নিয়ে চলে আসতে পারবা, ঠিক আছে। তো এটা নিয়ে বেশি প্যারা নেওয়ার আর কিছু নাই। সো মোটামুটি করে আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। এখন বলো, আজকের ক্লাসে যা বলেছি বা যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি সেই বিষয়গুলো নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। তোমরা যদি আজকের ক্লাসটা আমাদের ফলো করো এবং আজকের ক্লাসে যেভাবে বলেছি, যা বলেছি, সেটা যদি তোমরা একটু দেখো বা দেখার চেষ্টা করো, আই থিঙ্ক তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই নিয়ে কোনো টেনশন থাকবে না। বিকজ এখানে এ প্লাস তোলা নিয়ে কারো কোনো, অন্তত আমার স্টুডেন্টদের কোনো টেনশন তো থাকে না। অন্য সাবজেক্ট নিয়ে থাকলেও বাংলা নিয়ে এ প্লাস তোলা নিয়ে কারোর কিন্তু কোনো সমস্যা থাকে না, ঠিক আছে। এখন বলো, কারোর আর কোনো সমস্যা আছে কিনা। ওকে, আজকে ক্লাসটা কেমন লেগেছে সবাই আমাকে জানাও। আর যেহেতু তোমাদের পরীক্ষা অনেক কাছাকাছি চলে এসেছে, তোমাদের কিন্তু অনেক সময় অনেক বেশি প্রবলেম হবে। তো তোমাদের যার যার যে প্রবলেম আছে, তোমরা অবশ্যই পড়াশোনা রিলেটেড যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারো। হচ্ছে আমাদের এটাকে কি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে তোমরা আমাকে বলতে পারো। হ্যাঁ, আমি হচ্ছে আচ্ছা ট্রাই করবো। আর পড়াশোনা অবশ্যই করো। আর যেটা বললাম সেটা হচ্ছে এখন থেকেই পারলে এখন থেকেই প্রত্যেক দিন অন্তত 20 মিনিট, 40 মিনিট না পারো 20 মিনিট একটা করে সৃজনশীল লেখায় দাও। দেখবা শুধুমাত্র বাংলা না, তোমাদের যে কোনো সৃজনশীল লেখা খুবই ইমপ্রুভ হবে, তোমার লেখাটাও সুন্দর হয়ে যাবে, তোমার মাথার ভিতরে টাইম টেবিলটা একদম পুরো সেট হয়ে যাবে। টাইম ক্লকটা মাথার ভিতরে সেট হয়ে গেলে লেখা অলরেডি ভালো হয়, আর লেখা ভালো মানে সৃজনশীলে ভালো মার্কস, ঠিক আছে। তো বেশি কথা আজকে না বাড়াই, আজকে ক্লাসটা কেমন লেগেছে তোমরা হচ্ছে আমাকে জানাও। আর হচ্ছে তোমাদের যে কোনো সমস্যায় বা যে কোনো সমস্যায় তোমরা হচ্ছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হচ্ছে প্রতিনিধি তোমাদের সাথে যোগাযোগ করবে। আর আজকের ক্লাসটা যেটা করবে সেটা হচ্ছে সবাই শেয়ার দিয়ে রাখবা, ঠিক আছে। কারণ অনেক সময় অনেক ইম্পর্টেন্ট টপিক হয়তো তোমার লেখার ভিতরে মিস হয়ে যেতে পারে, যেহেতু লাইভ ক্লাস। সো হচ্ছে তুমি হচ্ছে একটু শেয়ার দিয়ে রাখবা, যাতে করে হচ্ছে তোমার খুঁজে পেতে অনেক ইজি হয়, ঠিক আছে। সো বেশি কথা না বাড়াই, আজকের ক্লাস এই পর্যন্ত তো থাক। দেখা হবে অন্য একটা ক্লাসে অন্য একটা টপিক নিয়ে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।